সুন্দরবন আমাদের গর্ব। বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, যার আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। তবে এই সুন্দর বনভূমির বেশিরভাগ অংশটাই এখন বাংলাদেশের আওতায়, অর্থাৎ প্রায় 66% বা 6,100 বর্গ কিলোমিটার এরিয়া বাংলাদেশের আওতায় পড়ে। আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় আছে 34%, অর্থাৎ 3,900 বর্গ কিলোমিটার প্রায়। এই সুন্দরবনের মোট 350 প্রজাতির উদ্ভিদ আছে। 120 রকম প্রজাতির মাছ, নানান রকম স্তন্যপায়ী প্রাণী, বিভিন্ন রকম প্রাণী আমরা এখানে দেখতে পাই, যেমন নোনা জলের সব থেকে বড় কুমির, চিতল হরিণ, শিংবিহীন গন্ডার, নানান ধরনের পাখি এবং অবশ্যই দি রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনের এই জীব বৈচিত্র্য আর অসাধারণ পরিবেশ তাকে এনে দিয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা। 1987 সালে ইউনেস্কো থেকে এই খেতাব পেয়েছে আমাদের প্রিয় সুন্দরবন। আমরা এখন এসে পৌঁছেছি সজনেখালিতে। ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বাট এই যে ঘোরার আনন্দ, এক্সপ্লোর করা নেশা রক্তে, যার জন্য এত বৃষ্টির মধ্যে বোট থেকে মনে হয় আমরা 3-4 জন নেমেছি, তার মধ্যে আমরা 2 জন। অসম্ভব সুন্দর সাজানো, আর বর্ষাকালে তো রূপটা পুরোপুরি অন্য হয়ে যায় প্রকৃতির, তাই অসাধারণ লাগছে। ঝমঝমিয়ে চলে এসেছে বর্ষা, অন্যতম প্রিয় একটা ঋতু, কারণ বাঙালির পাতে এই ঋতুতেই আসে ইলিশ মাছ। ইলিশ মাছ প্রিয় বাঙালি তাই বারবার সুন্দরবন ছুটে যায় এই ইলিশ মাছের উৎসব অর্থাৎ ইলিশ উৎসবকে উদযাপন করতে। এই ইলিশ উৎসব বাঙালির অতি প্রিয় উৎসবে পরিণত হয়েছে বিগত কয়েক বছরে। তাই এবারে আমরা হঠাৎ করে প্ল্যান করে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। উদ্দেশ্য ইলিশ মাছের নানান সুস্বাদু পদ চেখে দেখা, নানান রকম আইটেম তো আছেই, তার সাথে সুন্দরবনকে নিজের মতো করে ঘুরে দেখা। পৃথিবীর এত সুনাম যে বনের, সেই বন যাওয়া হয়নি আমাদের এর আগে, তাই প্রথমবার সুন্দরবনের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। দেখতে চলেছি দি ওয়ার্ল্ড হেরিটেজ, আমাদের সবার প্রিয় দি ওয়ান অ্যান্ড অনলি সুন্দরবন। আমাদের ভ্রমণের এই পর্বে থাকবে সুন্দরবনে আমরা কি করে পৌঁছাবো, সুন্দরবনে গিয়ে কি কি দেখার আছে, যদি কপালে থাকে যা যা পশু পাখি আমরা দেখতে পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। আর তাছাড়া সঙ্গে থাকছে নানান সুস্বাদু খাবার দাবার, সেগুলো তো থাকবেই। তার সাথে সুন্দরবনে গেলে কোথায় থাকবো, অর্থাৎ রাত্রিবাসের জন্য বোট নাকি হোটেল, হোটেল কেমন, তার রুম কেমন, সমস্ত ডিটেল থাকবে এই ভিডিওতে। যারা সুন্দরবন ভ্রমণের প্ল্যান করছেন, সম্পূর্ণ ডিটেল ভিডিও থাকছে আপনাদের জন্য, থাকছে নানান রকম ইনফরমেশন। তাই এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। নমস্কার, আমি সৌভিক, আর আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রিয়েটিং আওয়ার স্টোরির নতুন একটা গল্পে। আর আজকের গল্প আমাদের সবার প্রিয় ভারত তথা পশ্চিমবঙ্গের গর্ব, দি ওয়ান অ্যান্ড অনলি সুন্দরবনের গল্প। আজকের এই পর্বে এমন একটা প্যাকেজ ট্যুরের সন্ধান দেব যেখানে মাত্র 2799 টাকায় থাকছে দুর্দান্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা, ইলিশের নানান সুস্বাদু আইটেম, আর আমরা 2 রাত্রি 3 দিন সুন্দরবনকে উপভোগ করব। থাকবো দারুণ একটা হোটেলে, আর থাকবে ঝুমুর নাচের ব্যবস্থা। সকাল এখন 7:18, আমরা এসে দাঁড়িয়েছি সোনারপুর প্ল্যাটফর্ম, আমাদের গন্তব্য সুন্দরবন ট্যুর। কারণ শুরু হয়ে গেছে ইলিশ উৎসব। কি ভাই, এক্সাইটেড তো নাকি? হ্যাঁ, আমরা তখন ব্লগিং করতাম না, আমরা ভাই বোন একসাথে গেছিলাম তারাপীঠ, তাই তো? তারাপীঠের পরে এই ঘড়িতে এখন সময় সকাল 7:18। সোনারপুর থেকে আমাদের ট্রেন রওনা দিল আমাদের গন্তব্য ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে। প্রসঙ্গত বলে রাখি, আমরা যাচ্ছি সোনারপুর লোকালে। আপনারা যারা শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার ট্রেন ধরবেন, প্রত্যেক 1 ঘন্টায় ক্যানিং যাওয়ার ট্রেন একবার করে শিয়ালদা থেকে ছাড়ে।
7:42 ট্রেনটা ধরলে সব থেকে কমফোর্টেবল হবে। চলে আসতে পারেন ক্যানিংয়ে। সময় 7:20, একেবারে কাঁটায় কাঁটায় সময় মেনে সোনারপুর ক্যানিং লোকাল, এটা সোনারপুর টু ক্যানিং যায়। ক্যানিং যাওয়ার জন্য আপনারা প্রচুর ট্রেন পাবেন, যেটা শিয়ালদা থেকে মূলত ছাড়ে। তবে এই ট্রেনটি সোনারপুর স্টেশন থেকে ছাড়ে সময় 7:20। যারা সোনারপুর বা তার আশপাশ থেকে যেতে চান তারা অবশ্যই এই ট্রেনটা ধরতে পারেন। একদম ফাঁকায় ফাঁকায় যাচ্ছি। আরেকটা জিনিস, কাল রাতে কারেন্ট অফ ছিল, তো যার জন্য রাত্রেবেলা ঘুমটা একেবারেই হয়নি। তো নর্মাল দিন হলে এই সকাল 7টায় হয়তো চোখটা খুলতো না, বাট ঘোরার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে অলওয়েজ। আমার জন্য তো বটেই, আই হোপ আপনাদের সবার জন্য যারা সত্যি সত্যি ঘুরতে ভালোবাসেন। তাই হয়তো রাত্রেবেলা 45 মিনিট ঘুমিয়েছি, কারণ রিসেন্টলি পুরীর একটা ভিডিও অলরেডি চলে এসেছে। পুরীতে আমি ছিলাম রথযাত্রায়, সেই ভিডিওটা সব কিছু রেডি করে শিডিউল করার জন্য কাল রাত্রিবেলা প্রায় 2:30 অবধি জেগেছি, যাতে আপনাদের কাছে সেই ভিডিওটা এসে পৌঁছায়, সেই গল্প এসে পৌঁছায়। আমাদের ট্রেন ছুটে চলেছে দুরন্ত গতিতে। দুপাশে সরে যাচ্ছে বাড়িঘর, মাঠঘাট। অসাধারণ কিছু ল্যান্ডস্কেপ পেরিয়ে গ্রামের এই সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে আমরা অলরেডি এসে পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। পুরীতে এখন সময় সকাল 8:05। আমরা একেবারে সপরিবারে রওনা দিয়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। আগের ট্যুরে অর্থাৎ দার্জিলিং ট্যুর, পুরী ট্যুরে মা সাথে ছিল, মাঝখানে বহুদিন আমরা খালি দুজন গেছি। এবারে মা এই ট্যুরে আছে এবং আমার সাথে আছে আমার ভাই। আমরা আছি এখন ক্যানিং স্টেশনের বাইরে। এই যে ক্যানিং টিকিট কাউন্টার, তার বাইরে থেকে এই যে সোজা রাস্তা যাচ্ছে, এই রাস্তা ধরে একটু গেলেই আমরা পৌঁছে যাব মা তারা ট্রাভেলস। এই হলো ল্যান্ডমার্ক, অর্থাৎ ক্যানিংয়ের টিকিট কাউন্টার। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই আপনি ফোন করবেন আপনার ট্যুর অপারেটর অর্পিত ভাইকে। এই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে একদম 1 মিনিটেরও কম হাঁটা পথ। জাস্ট এখান থেকে বেরিয়ে কয়েকটা দোকান ক্রস করলেই আপনি পৌঁছে যাবেন মা তারা ট্রাভেলসের অফিসে। আমার নাম হচ্ছে অর্পিত প্রামাণিক, আমাদের ট্রাভেলের নাম হচ্ছে মা তারা এন্ড দি রয়্যাল ভিউ ট্রাভেলস। আচ্ছা, এখান থেকে কিভাবে আমরা যাব? এখান থেকে আপনারা শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকাল ধরবেন। 9টার সময় ক্যানিং নেমে টিকিট কাউন্টারের কাছে এসে আমাকে ফোন করলে আমি আপনাকে পিক আপ করবো। এখান থেকে আপনাকে অটো করে নিয়ে যাব সোনাখালী ঘাটে। এসি, নন এসি, ট্রিপল বেড, ডাবল বেড এবং 4 বেড নানান রকম আছে এই প্যাকেজের অপশন। মা তারা ট্রাভেলস, এই যখন আপনারা আসবেন তখন স্টেশন থেকে রিসিভ করে ওরা এই অটো ঠিক করে রাখবে। অর্থাৎ ট্রেন থেকে নেমেই একটা ফোন করতে হবে অর্পিত ভাইকে, আর অটো ওরাই অ্যারেঞ্জ করে রাখবে। এই অটোতে করে আমরা সোজা চলে যাব সোনাখালী। দারুণ একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ শুরু হচ্ছে, কারণ সুন্দরবন মানেই অনেকটা অ্যাডভেঞ্চার। অটোতে বসেই টের পেলাম মনে মনে বেশ একটা রোমাঞ্চ অনুভব করছি। এক তো জীবনে প্রথমবার সুন্দরবন দর্শন। সুন্দরবনের কত কাহিনী ছোট থেকে শুনেছি। সুন্দরবন মানেই দুর্দান্ত সব অ্যাডভেঞ্চার, সুন্দরবন মানেই দক্ষিণ রায়ের দেখা পাওয়া। আমাদের অটো ছুটে চলেছে ক্যানিং ব্রিজ দিয়ে, আর ঠিক নিচেই মাতলা নদী বয়ে চলেছে। যে মাতলা নদী একসময় ভয়ঙ্কর ছিল, তবে আজকে তার জল অনেক কমে এসেছে। জায়গায় জায়গায় গড়ে উঠেছে নদীবক্ষে বদ্বীপ। কি জানি এই ট্যুরে সেই সৌভাগ্য আমাদের হবে কিনা। তবে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, আছে চিতল হরিণ, ঘড়িয়াল, নোনা জলের সব থেকে বড় কুমির আর নানান প্রজাতির পাখি। জানি না যে কতটা দেখতে পাবো, জানি না কতজনের সঙ্গে দেখা হবে এই ট্যুরে। তবে এইটুকু আশা নিয়ে যাচ্ছি, সুন্দরবনের এই ট্যুর 2 চোখ ভরে উপভোগ করব। দেখব এই পৃথিবীর সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্টকে, যা দেখতে শুধু ভারতবর্ষ নয়, দেশ বিদেশ থেকে নানান মানুষ ছুটে আসে। এবার বলে দিই এই ট্যুরে আপনাদের জন্য কি কি প্যাকেজ থাকছে। প্রথমেই বলি নন এসি প্যাকেজের কথা। অর্থাৎ আপনারা যদি একটা নন এসি রুমে 4 জন থাকেন,
একটা রুম 4 জন মিলে শেয়ার করেন, সেক্ষেত্রে এই প্যাকেজের খরচ পড়বে 2799 বা 2799 টাকা। আমরা নেমে পড়েছি অটো থেকে, আর এখান থেকে একটু হাঁটা পথ, এরপর আমরা পৌঁছাবো বোট ঘাটে, যেখানে লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে। চলো, আমরা সবাই একসাথে চলেছি সুন্দরবনের দিকে। দাদা কোথা থেকে? মগরাহাট। আচ্ছা আচ্ছা, বাহ। আপনারা কতজন আছেন? আমরা 60-65 গ্রুপ বুকিং করতে এসেছি। বাহ, দারুণ দারুণ। আমি এখন আছি সোনাখালি জেটি ঘাটে বা বোট ঘাটে। এই যে ট্যুরিস্ট বোটগুলো আছে বা লঞ্চ টাইপ আছে অজস্র, মানে আজকে যেহেতু উইকেন্ড, ফ্রাইডে, এবং এই সকালবেলা এখন সবে 9টা বাজে, প্রচুর বোট, মানে মিনিমাম কত 50টার ওপরে তো বোট হবেই, তারও বেশি হতে পারে, কারণ আমি যত দূর তাকাচ্ছি শুধু আমার নজরে পড়ছে যে এই বোটগুলো। পরিমাণ ট্যুরিস্ট এই ইলিশ উৎসবের সময় হয় সেটা এখানে না এলে বোঝা যাবে না, কারণ এটা ফ্রাইডে আর সকাল 9টা বাজে, এখানে মিনিমাম 50টার ওপরে বোট ওয়েট করছে, কোনো শেষ নেই। ঘাটে আসতেই ওরা হাত ধরে যত্ন সহকারে আস্তে আস্তে আমাদেরকে বোটে তুলে নিল, কারণ এই রাস্তাটা যথেষ্ট পিচ্ছিল। অ্যাডভেঞ্চারের শুরু বোধহয় এখান থেকেই, সেটা বেশ ভালো মতো টের পাচ্ছি আমরা। আর তার সাথে যোগ্য সঙ্গত করেছে আজকের এই আবহাওয়া। আহা, ইলিশ উৎসবে যাচ্ছি আর এরকম মুষলধারে বৃষ্টি না হলে কি চলে। একে একে আমাদের সহযাত্রীরাও সবাই চলে এসেছে। বোট ধোয়া মোছা চলছে, বোটের পুজো দেয়া হয়ে গেলেই আমরা রওনা দেব। বোটের পূজা পর্ব শেষ হয়ে গেল, আর আমরা রওনা দিলাম আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে। বোটে আসতেই আমাদেরকে প্রথম দেয়া হলো একটা ওয়েলকাম ড্রিঙ্কস, পেপার বোটের এই ম্যাঙ্গো সিরাপ। এবার চলুন আপনাদেরকে এই ট্যুরের প্যাকেজগুলো বিস্তারিত বলে দিই। একটা নন এসি রুমে 4 জন থাকেন, সেক্ষেত্রে এই প্যাকেজটা পড়বে 2799 2799 টাকা। যদি আপনারা একটা রুম 3 জন মিলে শেয়ার করেন তাহলে 100 টাকা বেশি, 200 টাকা বেশি, অর্থাৎ 3000 টাকা পড়বে আপনাদের। যদি আপনারা একটা রুম 2 জন শেয়ার করেন সেক্ষেত্রে এই নন এসি প্যাকেজটাই পড়ে যাবে 3200 টাকা, 3200। আর যদি আপনারা এসি প্যাকেজ নেন সেক্ষেত্রে একটা রুমে 4 জন থাকলে খরচ পড়বে 3300 টাকা। যদি আপনারা একটা রুমে অর্থাৎ একটা এসি রুমে 3 জন শেয়ার করেন, 3 জন থাকেন, তাহলে সেই প্যাকেজের খরচ পড়বে 3500 টাকা। আর যদি আপনারা একটা রুম 2 জন শেয়ার করেন এসি রুম, সেক্ষেত্রে খরচ পড়বে 3699। এই বোটের নিচে আছে থাকার ব্যবস্থা, প্রায় 6-7 খাটের মতো বড় বড় স্পেস, যেগুলোকে গদি দিয়ে বেড কাভার দিয়ে একদম সাজানো আছে। আপনারা চাইলে এখানে রেস্ট করতে পারেন। তবে আগামী 3 দিন এই ডেকটাই হতে চলেছে আমার ঠিকানা, কারণ আমি এই জলযাত্রা এবং এই পরিবেশ কোনোটাই মিস করতে চাই না। ইতিমধ্যেই আমাদের ডাক পড়ল ব্রেকফাস্টের জন্য, লুচি, আলুর দম আর মিষ্টি। আজকে তো আমাদের প্রথম দিন, আর বোটে আসতেই ব্রেকফাস্ট চলে এসেছিল। প্রথমত জিজ্ঞেস করি আপনারা কোথা থেকে? আরামবাগ। ও বাহ। এই দেখুন, জলে ভাসছে খাবারের থালা। কেয়া টুরিস্ট বনেগা রে বাবা। পাহাড় থেকে জঙ্গল, নদী, সব জায়গাতেই একই দৃশ্য। সবার কাছে এটাই অনুরোধ, দয়া করে খাবারের প্যাকেট, প্লাস্টিকের বোতল জলে ফেলবেন না। প্রত্যেকটা বোটেই থাকছে ডাস্টবিনের ব্যবস্থা। এখানে একসাথে অনেকগুলো বোট রওনা দেয়, তাই দেখতে ভারী চমৎকার লাগে। পেট পুজো তো হয়ে গেছে,
এবার চলুন নিচ থেকে ঘুরে আসি, দেখে আসি নিচে কি ব্যবস্থা আছে। থাকার জায়গার সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েস্টার্ন টয়লেট থাকছে। রান্নাঘরে উঁকি মারতেই দেখলাম ভাজা হচ্ছে গরম গরম ইলিশ মাছ। জিভে জল এসে যাওয়ার মতো। সত্যি এইরকম ওয়েদারে ইলিশ মাছ ভাজা, একটু খিচুড়ি, এইগুলোই তো চায় বাঙালি। এই সুন্দরবনের নামকরণ নিয়ে আছে নানান মতভেদ, আছে ঐতিহাসিক গুরুত্ব, নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রথমেই নামকরণের কথায় আসি। সমুদ্রের কাছাকাছি এই বন ছিল, তাই অনেকেই বলতো সমুদ্র বন। সেখান থেকে অপভ্রংশ হয়ে এই সুন্দরবনের নামের উৎপত্তি, এটা অনেকে মনে করেন। আবার অনেকে মনে করেন সুন্দরবনের সব থেকে সুন্দর যে গাছ, অর্থাৎ সুন্দরী গাছ, সেই গাছের নাম অনুসারে এই বনের নাম হয়েছে সুন্দরবন। এই সুন্দরী গাছ শুধু দেখতেই সুন্দর নয়, অন্যান্য গাছের থেকে প্রায় 20% বেশি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে। তাই এই সুন্দরী গাছের গুরুত্ব অপরিসীম। সুন্দরী গাছের যে কাঠ, তা দেখতে অতি অসাধারণ। যখন এই কাঠ চেরাই করা হয়, তখন সাধারণ বার্নিশ করা কাঠকেও হার মানায় এর সৌন্দর্য। তাই প্রকৃত অর্থেই সুন্দরী গাছ সুন্দর। এই সুন্দরবন সংলগ্ন এরিয়া বহু বহু বছর ধরে সাধারণ মানুষের আবাসস্থল। প্রান্তিক মানুষেরা এখানে বসবাস করেন। তাদের জীবন সংগ্রাম, তাদের জীবনযাত্রা সত্যি দেখার মতো। ভাবলেও অবাক হতে হয়, বিশ্বের সব থেকে হিংস্রতম বাঘের সাথে সহবাস করছে এই মানুষগুলো। তাদের জীবিকাও অদ্ভুত। কেউ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, কারোর জীবিকা বছরের নির্দিষ্ট সময়ে সুন্দরবনের মধু সংগ্রহ করা। এই মধু সংগ্রহ করার কাজে গিয়েই ম্যাক্সিমাম মানুষ বাঘের হাতে মারা পড়েন। তাই পৃথিবীর সব থেকে বেশি মানুষ খেকো বাঘ দেখা যায় এই সুন্দরবনে। মাঝে মাঝেই শোনা যায় সুন্দরবনের বাঘ জাল ছিঁড়ে নদী সাঁতরে এপারে চলে এসেছে, কারণ সাঁতার কাটায় রয়্যাল বেঙ্গল টাইগারের মতো পটু অন্য কোনো জীব আর বোধহয় নেই। এই গহীন জঙ্গল সুন্দরবনের প্রান্তিক মানুষের জীবন ধারণের একমাত্র অবলম্বন। তাই উপায় না থাকলেও তাদেরকে বারবার যেতে হয় এই জঙ্গলে। এই সুন্দরবনের সঙ্গে জড়িয়ে আছে নানান পৌরাণিক উপাখ্যান। আমাদের প্রিয় এক কাব্য মনসা মঙ্গল, তার সঙ্গে সরাসরি যোগ আছে। অর্থাৎ চাঁদ সদাগর এখানে বসতি স্থাপন করেছেন, এরকমই আছে পৌরাণিক ভিত্তি, যার প্রমাণ মিলেছে নানান প্রত্নতাত্ত্বিক খনন কার্যে। সুন্দরবনের বাঘ মারা এরিয়াতে এই নিদর্শন পাওয়া গেছে। এছাড়াও সম্রাট আকবরের সময় এখানে বসতি স্থাপন করা হয়, এই তথ্য উঠে এসেছে নানান গবেষণায়। আচ্ছা, এই নেতা ধোবানিটা কেন বিখ্যাত? এই জায়গাটা কোর জোনের মধ্যে একটা জায়গা। কোর জোনের জঙ্গল বা ফরেস্ট কেমন হয় সেটা একটা অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য নেতিধোবানি পর্যন্ত যাওয়া যায়। আচ্ছা, তবে আচ্ছা। এই জায়গাটা মনসা মঙ্গল কাব্যের গল্পের সাথে জড়িত। হ্যাঁ, চাঁদ সওদাগর আচ্ছা নেতি, যিনি দেবতাদের জামা কাপড় কেচে দিত, আচ্ছা। যারা জামা কাপড় কাচে তাদের ধোপা বলে, ধোপা, তাই হচ্ছে নেতি ধোপানি। আচ্ছা। বেহুলা নাকি নদীর পথে যাওয়ার সময় ভেলাইতে চড়ে এই জায়গাটাতে সে ওই নেতির সঙ্গে তার দেখা হয়েছিল। নেতি কি করছিল, একটুখানি ওর ছেলেটা যখন জামা কাপড় কাচ্ছে, ছেলেটা দুষ্টুমি করছে, সে সময় ওর গায়ে একটু জল ছিটিয়ে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। বেহুলা দেখে মনে করেছিল যে এই মহিলা তাহলে হয়তো কিছু জাদু বা ম্যাজিক জানে, যে আমার স্বামীর জীবন ফিরিয়ে দিতে পারে। তখন বেহুলা নেতির কাছে গেছিল। তারপর নীতি বললো যে তুমি আমার কাজে সহযোগিতা করে দাও, আমি তোমার এই ব্যাপারে তোমার স্বামীর প্রাণ ফিরে পায় যাতে পাও সেই ব্যাপারে আমিও সহযোগিতা করবো। তারপরে নীতি বেহুলাকে নিয়ে স্বর্গে গেছিলেন। স্বর্গে দেবাদিদেব মহাদেবের সামনে বেহুলা নাচ করে তাকে সন্তুষ্ট করেছিল, পরে তার স্বামী জীবন। তো এই গল্পটার সঙ্গে এইটা জড়িত। তবে এখনো পর্যন্ত ওখানে একটা মন্দির আছে, আর পোড়া মাটির তৈরি কিছু জিনিস যেগুলো মানুষ ব্যবহার করেছে বা ইট, এগুলো ওখানে আছে। তো এটা আমরা মনে করি বা আমাদের ট্রেনিং এর সময় যেটা আমাদের ইনফরমেশন বলছি, যে একটা সময় জঙ্গলে এখানে মানুষের সভ্যতা ছিল। আস্তে আস্তে ভূমিকম্পের কারণে বা প্রাকৃতিক কোনো কারণে সেটা পাল্টে গিয়ে আবার নতুন করে প্রত্নতত্ত্ব সেটাই বলছে, এখানে আগেকার রাজাদের এটা ছিল, পরবর্তীকালে এটা জলে নিমজ্জিত হয়, যার জন্য। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনার মোহনায় বদ্বীপ গঠিত হয়েছে এবং সেই বদ্বীপে সৃষ্টি হয়েছে এই সুন্দরবন, যা পৃথিবীর অন্যতম সেরা দর্শনীয় একটা স্থান। তবে আজ জলবায়ু পরিবর্তনের কারণে, মানুষ সৃষ্ট বহু কারণে এই সুন্দরবনের সৌন্দর্য
আস্তে আস্তে কমে আসছে, অর্থাৎ এই সুন্দরবন অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুন্দরবনের নাম সুন্দরবন হলেও জীবজন্তু তথা মানুষের জন্য এই বন অত্যন্ত দুর্গম, কারণ এই সুন্দরবনে আছে ম্যানগ্রোভ ফরেস্ট বা হ্যালোফাইট জাতীয় লবণাম্ব উদ্ভিদ। এই উদ্ভিদগুলোর বৈশিষ্ট্য হলো এদের শ্বাসমূল মাটির উপরে থাকে। যেহেতু এই অঞ্চল অত্যন্ত কর্দমাক্ত এবং লবণাক্ত হওয়ায় এই গাছের মূলরা শ্বাস প্রশ্বাসের জন্য তাদের শ্বাসমূলগুলোকে ওপরে তুলে দেয়, যেগুলো ছুরির থেকেও কম ভয়ঙ্কর নয়। আমরা অবশ্যই ঘুরে দেখব এই সুন্দরবন, জানবো আরও অজানা কিছু কথা, শুনবো আরও অনেক কথা, তবে সেটা আজ নয়, কাল। আর এখন গল্প করতে করতে আমরা বেশ কিছুটা পথ পেরিয়ে এসেছি। ইতিমধ্যে আমাদের কাছে হাজির হয়েছে মাছ ভাজা। এরকম একটা দিনে মাছ ভাজা খেতে ভারী মজা। নদীপথে আমরা অতিক্রম করেছি বেশ কিছুটা পথ, চলে এসেছি আজকের প্রথম গন্তব্য গোসাবা। তখন বেশ বৃষ্টি হচ্ছিল, আর নদীপথে যেতে যেতে বৃষ্টি দারুণ লাগছিল, সঙ্গে মাছ ভাজা, নানান রকম উপাদেয় খাবার দাবার দিয়ে দেখালাম তো সব কিছুই। আর সব থেকে সুন্দর জিনিসটা হলো নামার একটু আগে রোদ উঠেছিল, এখন বৃষ্টিটা নেই, তবে টিপ টিপ করে মনে হচ্ছে শুরু হবে। এটাই আশা যে বৃষ্টিটা যেন না হয়, তাহলে অন্তত এই জায়গা দুটো দেখতে পারবো। এখন দেখা যাক কতটা ঘুরে দেখা যায়। বোটে বসে প্রে করছিলাম ওটাই যাতে বৃষ্টিটা কমে যায়। ফাইনালি বৃষ্টিটা একটু হলেও কমেছে, যার জন্য আমরা ওই দুটো যে এই মুহূর্তে একেবারে বৃষ্টি নেই। হ্যাঁ, দুটো স্পট যে এখানে আছে সেগুলো অ্যাটলিস্ট ভালো করে দেখতে পাবো। আমাদের সাথে আছে গোপাল। আমরা সবাই মিলে একসাথে এখন যাব গোসাবার দুটো গুরুত্বপূর্ণ জায়গা দেখতে। প্রথমটি হলো স্যার হ্যামিল্টনের বাংলো, যিনি ছিলেন এই গোসাবা বদ্বীপের রূপকার। আমরা এখন আছি হ্যামিল্টন সাহেবের বাংলো, আমার ঠিক পিছন দিকে। যদিও এই বাংলোতে ঢোকা যায় না, অবশ্যই এটা একটা হেরিটেজ জায়গা, আসতে তো ভালোই লাগে, আর ভিতরে যদি ঢোকা যেত তাহলে আরও ভালো লাগতো। আমরা ঘুরে দেখছি হ্যামিল্টন সাহেবের বাংলো। এখন তার সম্পর্কে কয়েকটা কথা না বললেই নয়, কারণ তিনি ছিলেন এই সুন্দরবন তথা এই গোসাবা বদ্বীপের রূপকার। তিনি একজন স্কটিশ ব্যবসায়ী এবং সমাজকর্মী, যিনি সুন্দরবন অঞ্চলের উন্নয়নের সাথে সরাসরি জড়িত ছিলেন। বিংশ শতাব্দীর প্রথম দিকে তিনি ম্যাকেঞ্জির কলকাতা শাখার প্রধান হয়ে আসেন এবং 1903 সালে অবিভক্ত 24 পরগনার গোসাবা এবং রাঙাবিলিয়া দ্বীপে প্রায় 9,000 একর জমি 40 বছরের জন্য ইজারায় নেন, মানে প্রকৃতপক্ষে তার জমিদারি প্রতিষ্ঠা করেন। এই গোসাবাতেই তিনি নিজের দ্বিতীয় আবাস বানান, যেটা এখন হ্যামিল্টন বাংলো নামে প্রসিদ্ধ। গোসাবার এই বাজার যথেষ্ট বড়, তাই সুন্দরবন যাওয়ার পথে আপনারা যদি বাড়ি থেকে কোনো কিছু আনতে ভুলে যান, সুন্দরবন যাওয়ার আগে এটাই শেষ বাজার যেখানে আপনি সব কিছু পাবেন। আর দ্বিতীয় দর্শনীয় স্থান হলো বেকন বাংলো বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। 1932 সালে স্যার হ্যামিল্টনের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। হ্যামিল্টন বাংলোতে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি না থাকলেও বেকন বাংলোতে ঢোকার জন্য আপনাদেরকে দিতে হবে মাথা পিছু 10 টাকা করে। এই জায়গাটা একটু বেশ সাজানো গোছানো, এবং ভিতরে ঢুকতেই দেখলাম এই রকম দৃশ্য। এই দ্বীপের নাম গোসাবা কেন হলো, তার পিছনে এই হ্যামিল্টন সাহেবের অবদান আছে। মনে করা হয় যখন হ্যামিল্টন সাহেব এখানে এসেছিলেন সেই সময় এই বদ্বীপ এতটা জনবসতিপূর্ণ ছিল না, ছিল প্রচুর গোসাপ। সেই গোসাপ থেকে ধীরে ধীরে এই জায়গার নাম হয় গোসাবা। ব্রিটিশ ভারতীয় স্থানীয় দরিদ্রপীড়িত মানুষদের জীবন উন্নয়নের প্রকৃত কাজ করেছেন এই স্যার হ্যামিল্টন। গোসাবা এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে সমবায় ব্যবস্থা চালু করেন। তার এই কর্মকাণ্ডের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের কানে পৌঁছায়। আমাদের সবার প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আমন্ত্রণে 1932 সালে এই গোসাবার হ্যামিল্টনের কর্মযজ্ঞ দেখতে এসেছিলেন এবং তার আতিথেয়তায় 2 দিন ছিলেন বেকন বাংলোয়, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো নামে প্রসিদ্ধ। এছাড়াও গান্ধীজি তার ব্যক্তিগত সচিব মহাদেব দেশাইকে পাঠান এই মডেল দেখতে, অর্থাৎ সমবায় সমিতির যে মডেল খামার সেটা দেখতে। এখানে একটা জিনিস বলে রাখি, গোসাবাতে ওরা যে ঘাটে আপনাকে নামাবে সেই ঘাট থেকে আপনাকে তুলবে না, তুলবে অন্য একটা ঘাট থেকে, অর্থাৎ এই গোসাবা ফেরি ঘাট থেকে,
যেটা আবার বেকন বাংলোর খুব কাছে। ঘুরে ফিরে আমরা বোটে ফিরে আসতেই দেখলাম অলরেডি সার্ভ করা হয়ে গেছে আজকের লাঞ্চ। লাঞ্চের মেনু কিন্তু ভারী চমৎকার। আছে সর্ষে ইলিশ, তার সাথে বাগদা চিংড়ির মালাইকারি, ডাল, আলু ভাজা, শেষ পাতে চাটনি, পাঁপড়। আগেই বলেছি এই ইলিশ উৎসবের সময় খাওয়া দাওয়া হবে কিন্তু জমিয়ে, একেবারে কবজি ডুবিয়ে। এটাই দরকার, মানে ঘুরতে এসে যদি খাওয়াটা ভালো না হয় নিঃসন্দেহে ভালো। প্রথমে এসছে ডাল আর আলু ভাজা। রান্না কিন্তু প্রথমেই একদম বাজিমাত, ডালটা দারুণ হয়েছে আর আলু ভাজা দিয়ে দুর্দান্ত লাগছে। ইলিশের মাথা দিয়ে কচু শাকের ঘন্ট দারুণ, মানে ইলিশ উৎসবের শুরু, যার জন্য সবেতেই কিন্তু আমরা ইলিশ মাছটা পাবো। আজকে লাঞ্চে আছে সর্ষে ইলিশ, দুর্দান্ত রান্না হয়েছে। আজকে এই সর্ষে ইলিশের সঙ্গে আছে বাগদা চিংড়ির মালাইকারি, বেশ সুন্দর খেতে হয়েছে। প্রত্যেকটা রান্নাই অনবদ্য। প্রথম দিনের এই কয়েক ঘন্টার অভিজ্ঞতা থেকে যা বুঝলাম, এই ট্যুরে খাওয়া দাওয়াটা প্রধান আকর্ষণ, কারণ লাঞ্চ শেষ হতে না হতেই আমাদেরকে আবার দিয়ে দেওয়া হলো একটা ফল। আজকের মতো আমাদের আর কিছু দেখার নেই, প্রথম দিনের ট্যুর এখানেই শেষ। অলরেডি আমরা এসে পৌঁছে গেছি পাখিরালয় জেটি ঘাটে, আর এখান থেকে আমরা যাব আমাদের আজকে রাতের যে হোটেল, অর্থাৎ কাহিনী কটেজে, যেটা অ্যাকচুয়ালি আমার বোনের নামে, আর এটা তৈরি করেছেন আমার ছোট মেশো ছোট মাসি। এই পাখিরালয় ফেরিঘাট বা জেটিঘাট থেকে হেঁটে মাত্র 5 মিনিটের রাস্তা কাহিনী কটেজ। তবে আপনারা চাইলে এখানে টোটো বা ভ্যানের বন্দোবস্ত আছে। এই হলো মেন রোড, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে পাখিরালা যে জেটি বা ফেরিঘাট, যেখান থেকে আমরা এলাম, বা আবার যখন কালকে যাব সম্ভবত এখান থেকেই যাব। এদিকে এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে, এটা টাইগার মোড়ের দিকে যাচ্ছে, আর এইটা যাচ্ছে পাখিরালায় জেটি। এইখান থেকে শর্টকাট, মানে টাইগার মোড় হয়ে যদি আপনারা কেউ আসেন, সেক্ষেত্রে এই যে টোটো আছে, এই টোটোগুলো 10 টাকা বা 20 টাকা করে নেবে। এখন এত ট্যুরিস্ট, আমার পক্ষে হয়তো সম্ভব হবে না সবকটা রুম দেখানো। আমি জাস্ট আমাদের রুমটা দেখালাম, কারণ সবাই খুব টায়ার্ড সারাদিন পর। এরপরে তাদের রুমে ঢোকা মানে সেটা খুব মুশকিল হয়ে যাবে। রুমের মধ্যে এখানে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া হয়েছে, ডাস্টবিন দেওয়া হয়েছে। আর ওয়াশরুমটা দেখাই, একদম নতুন ঝকঝকে ওয়াশরুম উইথ গিজার। কমপ্লিমেন্টারি যেগুলো পেয়েছি সেগুলো দেখাই। সেটা হলো এখানে যখন আপনারা বুকিং করবেন, এইগুলো আপনাকে দেওয়া হবে: শ্যাম্পু, বডি ওয়াশ, সাবান আর 2টো চিরুনি। এটা 111 নম্বর রুম, আর এই রুমের সাথে আছে একটা অ্যাটাচ ব্যালকনি। এটা এসি রুম, এছাড়াও নন এসি রুমও আছে। এগ চাউমিন নাকি? আচ্ছা, প্রত্যেক দিনই কি আমাদের মেনু চেঞ্জ হবে? হ্যাঁ, নতুন নতুন মেনু হবে। একদম। ব্যাস ব্যাস। প্রথম দিন আমরা চলে এসেছি এখন কাহিনী কটেজে। একটু আগেই বলেছি যে কাহিনী কটেজ, আসলে কাহিনী কটেজ আমার বোনের নামে। এটা আমার ছোট মাসি এবং ছোট মেশো এই কটেজটা বানিয়েছে। আর প্রথম দিন, মানে সুন্দরবনের ইলিশ উৎসবের প্রথম দিন কিন্তু জমজমাট। সকাল থেকে এত রকম খাবার খেয়েছি, তারপরে সন্ধ্যাবেলা রুমে ঢুকে কোনো রকম চেক ইন করার পরে, মানে ঘুরতে একটু দেরি হয়েছে আমাদের, বোটে করে আসলাম ঘুরতে ঘুরতে, চেক ইন করে জাস্ট ড্রেসটা চেঞ্জ করেছি, অলরেডি খাবার চলে এসেছে। এখানে খাবারের কোনো কমতি নেই। আড্ডা মারো, গল্প করো, প্রকৃতিকে দেখো আর খাওয়া দাওয়া করো। আজকে 9টার সময় এখানে আদিবাসী নৃত্য হবে। 9টার সময়? হ্যাঁ। আর ডিনারের পরে বলে দেবে কাল কটায় লঞ্চে গিয়ে সবাইকে হাজির হতে হবে। ম্যাক্সিমাম 7:30, তার আগে হতে পারে। বলতে বলতেই শুরু হয়ে গেল সুন্দরবনের অতি জনপ্রিয় এই নাচ, ঝুমুর নাচ, যেটা অন্যতম প্রধান আকর্ষণ এই সুন্দরবন ট্যুরে। আপনারা যখন প্যাকেজ বুক করবেন, আপনাদের আলাদা করে কোনো টাকা দিতে হবে না। আপনার প্যাকেজের সঙ্গেই ইনক্লুডেড থাকছে এই সুন্দরবনের আদিবাসী নৃত্য বা ঝুমুর নাচ। জানে না কাপড় পরতে যায় না,
এই ঝুমুর নাচ আমি আগে দেখিনি, আমার তো দারুণ লাগলো। আর বেশ কিছু উৎসাহী মানুষজন দেখলাম নাচের তালে পা মেলালেন। নাচে গানে আড্ডায় মুখরিত হয়ে উঠল একটা সন্ধ্যা। এই ঝুমুর নাচ মাতিয়ে রেখেছিল গোটা রিসর্টকে। দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো, আর এই সুন্দর সন্ধ্যা স্মৃতি বহুকাল থেকে যাবে আমার মনে। এখানে সব কিছু সময় মেনেই হয়, তার কারণ কাল সকাল 7টা সাড়ে 7টায় আবার আমাদেরকে যেতে হবে বোটে, কারণ কালকে অ্যাকচুয়াল সুন্দরবন ট্যুরটা শুরু হচ্ছে। তাই চটপট আমাদের ডিনারের ব্যবস্থা হয়ে গেছে। প্রথম দিন এই সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিন, প্রচুর আওয়াজ, সবাই খুব উত্তেজিত, খুব আড্ডা মারছে, সবাই খুব হৈহুল্লোড় করছে, শুনতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড নয়েজটা। আর আজকে আমাদের কাছে সারাদিনে তো ইলিশ মাছ ছিলই আমাদের কাছে, এখন বাঙালির অতি প্রিয় মাটন। আজকে রাতের মেনুতে সাদা ভাত, মাটন, সঙ্গে বেগুন সুন্দরী, ডাল, লাইট অথচ লোভনীয় কিছু খাবার। ডাল আর তার সাথে বেগুন ভাজা। আজকে আমরা রয়েছি কাহিনী কটেজে, সুন্দরবনে একদম পাখিরালয় যে ঘাট, সেখান থেকে একদম 5 মিনিটের হাঁটা পথ। তার পাশে এটা কটেজটা খুব সুন্দর, যেহেতু খুব রিসেন্টলি এটা তৈরি হয়েছে, ডিসেম্বর মাসে উদ্বোধন ছিল। যারা মাটন খাচ্ছে না তাদের ডিম, তাই তো? তাদের জন্য ডিম আছে। দিয়েছে মাটন কষা, তার সাথে ভাত, টেস্ট ভালো, একদম লাইট। বাঘের মুখে তার হাত এখনো পর্যন্ত এইভাবে সোজা করতে পারে। দেখতে পাবো আমরা কালকে, দেখতে পাবো। হ্যাঁ। আপনার কিরকম অভিজ্ঞতা বাঘের? আপনার কিরকম অভিজ্ঞতা? আমরা অনেকবার দেখেছি, এই পর্যন্ত আমরা জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে একদম সামনাসামনি বাঘের সঙ্গে? হ্যাঁ। তা ও কোনো আক্রমণ করেনি বা কোনো কিছু করেনি? ওটা তো জলে, ও তো ডাঙায়। ও আপনার নৌকায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে সুন্দরবন ট্যুরের সেকেন্ড দিন আর সকালবেলা, তাই গুড মর্নিং সবাইকে। আমরা উঠে একদম ড্রেসপত্র মানে সমস্ত কিছু পরে সেজে গুজে রেডি, আর এখানেই আমাদের চা দিল কাহিনী কটেজে, এটা মাসিদের কটেজ। তো এবার হচ্ছে আমরা বেরোচ্ছি আজকের অনেক কটা জায়গা ঘুরে দেখার জন্য, যেরকম সজনেখালি, সৌজন্যখালি, সব জায়গাগুলো যাব লোকাল মানে সাইট সিনের জন্য। বোটে করে ঘুরবো, তো পুরোটাই তোমাদেরকে দেখাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই মুহূর্তে আমি আছি কাহিনী কটেজে। আমার বোনের নামে এই কটেজের নাম। আমার ছোটো মেসোমশাই এটা তৈরি করেছে। এটা ছোটো মেসোমশাইয়ের নিজের গ্রাম, অর্থাৎ ছোটো মেসো বড়ই হয়েছেন এখানে। এখানে আমি আগেও এসেছি, তখন আমি খুব ছোট, আর সেই সময় এই গ্রাম অর্থাৎ পাখিরালয় এটা এইরকম জনপ্রিয়। সকাল 7:30 বাজে, আমাদেরকে মানে এখানে টাইমিং হচ্ছে 7:30 লাস্ট টাইম। আমরা একটু লেট, হ্যাঁ বেশি নয়, একটু লেট, কারণ একদম সকাল সকাল জার্নিটা শুরু করলে পুরো দিনের মতো আজকে আমরা বেরোচ্ছি, এবং দেখার মতো কিন্তু অনেক কিছু আছে। যতটা আগে আপনারা বেরোবেন, যতটা সকাল সকাল আপনারা বেরোতে পারবেন, ততটা বেশি টাইম আপনারা সুন্দরবনে স্পেন্ড করতে পারবেন। হ্যাঁ, বোটে করে আসছিলাম, সেটাই খুব সুন্দর একটা জার্নি। রাস্তার সাথে সাথে খাওয়া দাওয়া তো দুর্দান্ত, কালকে দারুণ খাওয়া হয়েছে। আর আজকে আবার মানে এরকম কিছু আইটেম হতে চলেছে, তো সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করবো। ঘোরা তো আছেই, তার সাথে খাওয়া দাওয়া বাঙালি ইম্পর্টেন্ট, তো সেই জন্য পুরোটাই দেখতে থাকবো। সুন্দরবনে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো কমপ্লেন নেই, মানে শুধু খাওয়া খেয়ে দাওয়া পারলে হয়। আর তার সাথে থাকাও কিন্তু, হ্যাঁ মানে এখানে হোটেল রিসর্ট যত আছে ম্যাক্সিমামই ভালো। মা কি খবর বলো, কেমন লাগছে সুন্দরবন ট্যুর? হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন লাগছে? খাওয়া দাওয়া তো খুবই ভালো, একদম ঘরোয়া রান্না, সুন্দর, আর শরীরে কোনো সমস্যা নেই। ব্যাস, প্রথম ট্যুর অর্থাৎ পুরী ট্যুর, যেখান থেকে আপনাদের সবার আশীর্বাদে ভালোবাসে জার্নিটা শুরু হয়েছিল, সেই ট্যুরে মা ছিল, বাপি ছিল। এবারে বাপি আসেনি, তবে মা আছে। গুড মর্নিং, কোথায় যাচ্ছ? এই সুন্দরবনের সেকেন্ড দিন ঘুরতে। কি দেখবে বলো? বলো কি দেখবে? বলো কি দেখবে, কি দেখার আশা নিয়ে যাচ্ছ? আমরা সবাই তো আশা নিয়ে যাচ্ছি, কতটা হবে জানি না, তা কি দেখবে বলো? কাল থেকেই চলছে মুষলধারে বৃষ্টি, তাই রাস্তায় জলকাদা বেশ। আর সেই জলকাদা পেরিয়ে আমরা রওনা দিচ্ছি আজকে আমাদের সুন্দরবন ট্যুরের উদ্দেশ্যে। এই জেটি ঘাট থেকে বাইক পারাপার করে, দেখতে অদ্ভুত লাগলেও এখানে যে খেয়া নৌকোগুলো আছে না, ছোট ছোট যে নৌকোগুলো, সেখানেও বাইক পারাপার করে, যার জন্য এই জেটিটা বানানো।
দেখি সামনে কোনো বাইক আছে কিনা দেখাবো। আমার তো বেশ ভয় লাগে যে এইভাবে কিভাবে বাইকগুলো তুলছে, আর যদি পড়ে যায় শখের জিনিস সেটার যে কি অবস্থা হবে। বলছিলাম এখানকার খেয়া নৌকো যেগুলো, সেগুলোতেই বাইকগুলো নিয়ে যাওয়া হয়, যে বেশ ভয়াবহ ব্যাপার। তবে আমরা পৌঁছে গেছি পাখিরালয় জেটি। এখান থেকেই আমাদের আজকের জার্নিটা শুরু হচ্ছে। তিনটে নদীর মোহনা, তাহলে হবে না। এইদিকে যে নদীটা চলে গেছে এটা ম্যালমেলিয়া নদী, ওই নদীটা দিয়ে বাংলাদেশের দিকে যাওয়া যায়। আবার এইদিকে যে নদীটা চলে গেছে এটা হচ্ছে সড়কখালী নদী, এই নদীটা দিয়ে গ্রামে এইটা হচ্ছে একটা বদ্বীপ, এটা সাতজেলিয়া বদ্বীপ, এই বদ্বীপে যাওয়া যায়। আর এইটা দিয়ে আমরা জঙ্গলের দিকে যাব। আমার খুব ভালো লাগে এই কাজটা, প্রত্যেকদিন নতুন নতুন মানুষের সঙ্গে মিশি বা তাদের সাথে কথা বলি। সবাই মনে করে কি বাঘ একদম হরিণ ধারে ধারে দাঁড়িয়ে আছে, আমরা যাবো, দেখবো, চলে আসবো। একবার যদি বাঘের পায়ের ছাপ পাওয়া যায় তাহলে অনুমান করা যেতে পারে হয়তো কোন দিকে আছে। একদিনের না দুদিন দেখা যাচ্ছে একটা পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ দেখা গেছে, সেটা 1 ঘন্টা আগে না 2 ঘন্টা আগে না। আমাদের গাইড অলরেডি আমাদের বোটে চলে এসেছেন এবং উনি নানান রকম তথ্য দিচ্ছেন, বলছেন যে এই বনের মধ্যে কি কি করা উচিত, কি কি দেখব, কোথায় কোথায় যাব আমরা। বোটে উঠতে না উঠতেই আমাদের জন্য হাজির হয়ে গেছে ব্রেকফাস্ট। তার কারণ এতগুলো মানুষ ব্রেকফাস্ট করবেন এবং এই ব্রেকফাস্ট করতে করতেই আমরা পৌঁছে যাব আমাদের প্রথম স্পটে। সকাল সকাল ছোলার ডাল দিয়ে কচুরি, দুর্দান্ত, আর সঙ্গে একটা মিষ্টি দিয়েছে। সকাল থেকে আবার খাওয়া দাওয়া শুরু, আজকে সেকেন্ড দিনের সকাল। আর আমরা আজকে প্রথমেই যাবো সজনেখালিতে। আর একটা জিনিস বলে রাখি, এই সুন্দরবনে যাওয়ার আগে খেয়াল রাখবেন আপনাদের ব্যাগে যেন কোনো রকম কোনো প্লাস্টিকের বোতল বা কোনো কিছু প্লাস্টিকের জিনিস না থাকে, তাহলে সেক্ষেত্রে ফাইন হয়ে যেতে পারে। আর আপনাদের এখানে যাওয়ার আগে অবশ্যই আইডি কার্ড চেক করা হবে, অর্থাৎ যে আই কার্ড আপনি দিয়েছেন আপনার ট্যুর অপারেটরকে, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, এনিথিং, বাট সেটাকে আপনাকে অরিজিনাল ক্যারি করতে হবে, কারণ সেটা চেক করা হয়। কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এটি একটি অভয়ারণ্য যেটা 1976 সালে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়। এটি দক্ষিণ 24 পরগনার মাতলা এবং গোমতী নদীর সংযোগস্থলে অবস্থিত। মূলত ম্যানগ্রোভ অরণ্য, জঙ্গল এবং জলাভূমি নিয়ে গঠিত। এখানে বিভিন্ন জলচর পাখি, বক, চিতল হরিণ, রেসাস বাঁদর, নানান রকম লিজার্ড, মাছ ধরার কুমির, উদবিড়াল, অলিভ রিডলে কচ্ছপ, কুমির, এই সমস্ত দেখতে পাওয়া যায়। এছাড়া সজনেখালিতে আছে একটা ওয়াচ টাওয়ার, যেখান থেকে বন্য প্রাণী পর্যবেক্ষণ করা যায়। সুন্দরবনের এই যে কটেজটা দেখছেন, এটা সাধারণ মানুষ বুকিং করতে পারে, তবে সেটা গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে। এগুলো ভিআইপিদের থাকার জন্য। দারুণ ব্যবস্থা, এখানে থাকার সৌভাগ্য কখনো হবে কিনা জানি না। সুন্দরবনে সত্যি সত্যি বাঘ দেখতে পাবো কিনা জানি না, তবে সজনেখালিতে এসে বেশ কয়েকজন বাঘের সঙ্গে দেখা হলো। এই যে এখানে আরেকজন দাঁড়িয়ে আছেন, আর যে সুন্দরী গাছের নামে সুন্দরবনের নামকরণ, সেই সুন্দরী গাছ এইখানটা আছে। কুমোর নদীতে আছি, এরপরে আমরা যাব সুধন্যখালী নদী বা সুধন্যখালী খাল। আচ্ছা, মানে এই যেটা শেষ হচ্ছে, এই যে মাঠটা দেখছি, এটা শেষ নয়, এটা শুরু হচ্ছে। এটা কি? এটা হচ্ছে সুধন্যখালী খাল বা সুধন্যখালী নদী। আচ্ছা, যখন আমরা এইটা দিয়ে এন্ট্রি নেব, তখন আমরা প্রপার ফরেস্টের মধ্যে চলে যাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই জায়গা থেকে আমরা এন্ট্রি নিলেই প্রপার ফরেস্ট। হ্যাঁ, তখন কোনো ভিলেজ বা কোনো গ্রামের মানুষ কেউ আর থাকবে। মানে এখন যেমন আমরা আছি একটা একদিকে জঙ্গল, ট্রানজিশন পয়েন্ট, একদিকে গ্রাম। হ্যাঁ, কি আমরা যাচ্ছি ডিপ ফরেস্টে। এই দিকে এটা দেখা যাচ্ছে, এটা সোনারগাঁ, উল্টোডাঙ্গা, এই সমস্ত জায়গাগুলো একটা মানে ব্লকের মধ্যে আসে। আর এই সাইডে এখন আমরা যে ঢুকছি, এই জায়গাটা, এই যে অনেকগুলো বোট ঘুরছে, এইটা হলো সুধন্যখালী। এইখান থেকে আমরা এরকমভাবে টার্ন নেব, আর টার্ন নিয়ে আমরা পৌঁছে যাব একেবারে। আমরা অলরেডি এসে পৌঁছেছি সুধন্যখালী, সুন্দরবন ট্যুরের আরেকটি গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য স্থান। এখানে নানান জিনিস দেখা যায়। একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনারা চাইলে নানান পশু পাখি দেখতে পারেন। সুধন্যখালীতে ঢুকতেই যেটা চোখে পড়বে, প্রথমেই মা বনবিবির মন্দির।
এই বনের রক্ষাকর্তা হিসেবে তার পুজো করা হয়। তার পাশেই আছেন দক্ষিণ রায়। বাঘের আক্রমণ থেকে রক্ষা পেতে বাউল, মৌলে, হিন্দু, মুসলিম সমস্ত ধরনের মানুষ এই দেবতার পুজো করেন। দক্ষিণ রায় মা বনবিবির পাশে আছে লোকাল একজন দুঃখী। বহু মানুষের জীবিকাই সুন্দরবন, তাই যারা কাঠ, মধু সংগ্রহ করতে বা মাছ ধরতেই সুন্দরবনে আসেন তারা অবশ্যই মা বনবিবি এবং দক্ষিণ রায়ের পুজো করে তবেই জঙ্গলে পা দেন। এই সুধন্যখালির ওয়াচ টাওয়ারে উঠলেই দেখা যায় সামনে একটা মিষ্টি জলের পুকুর, যেখানে বর্ষার জল জমিয়ে রেখে মিষ্টি জল সংরক্ষণ করা হয় যাতে এখানকার পশু পাখিরা সেই জল খেতে পারে। এই ওয়াচ টাওয়ার থেকে তাই খুব ভালো করে পশু পাখিদেরকে দেখা যায়, তবে অবশ্যই নির্জনতা দরকার। তাই যারা পাখি প্রেমী বা পশুপ্রেমী তাদের জন্য এই স্থান ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক পশু পাখি দেখা যায়। এখানে নানা প্রজাতির গাছ, ম্যানগ্রোভ অরণ্য অর্থাৎ হ্যালোফাইট জাতীয় উদ্ভিদের শ্বাসমূল, তাদের জরায়ু যঙ্করোদ্গম সমস্ত কিছু আপনারা চাক্ষুষ দেখতে পারেন। সারাদিনে দুবার জোয়ার আর দুবার ভাটা হয়, তাই এই ম্যানগ্রোভ ফরেস্টের অধিকাংশ গাছই সারাদিনের বেশিরভাগ সময় জলের নিচে থাকে, তাই এদের শ্বাস প্রশ্বাসের জন্য শ্বাসমূল অত্যন্ত দরকারি। সুন্দরবনের অন্যতম আকর্ষণ দি রয়্যাল বেঙ্গল টাইগার, যা ভারতবর্ষের অন্যান্য বাঘের তুলনায় আকারে ছোট এবং ওজনেও কম, কিন্তু হিংস্রতায় এই বাঘ পৃথিবী বিখ্যাত। গবেষণায় উঠে এসেছে কেন বাঘ এত হিংস্র। তার কারণ এখানকার লবণাক্ত জল, এখানকার নোনা জল বা লবণাক্ত জল এই বাঘ অনেক সময় পান করে এবং শরীরে নুনের আধিক্য বাড়ার জন্য প্রেশার বেশি হয় এবং হিংস্রতা বেশি হয়, তাই রয়্যাল বেঙ্গল এত হিংস্র। এই টোটাল ফরেস্টটাকে 3টে জোনে ডিভাইড করা আছে। এই নদীটার নাম হচ্ছে নেতাই নদী, এই নদীটার নাম হচ্ছে হরিণভাঙা নদী, আর এটা হচ্ছে গাড়াল নদী, GRL গাড়াল। এই পোর্শনটাকে বলে স্যাংচুয়ারি জোন। আচ্ছা, এটা দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে আমরা এখন যেখানে আছি। আর এটাকে বলে বাফার জোন। এইটা উত্তর 24 পরগনার মধ্যে। উত্তর 24 পরগনা থেকে যদি আমি ঘুরতে যেতে চাই তাহলে আমাকে বাফার জোনে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাইলে এখানে আসতে পারি। যাই হোক, এই নিচের অংশটাকে বলে কোর জোন। এখানে নো ট্রাভেলিং, নো ফিশিং। এই যে রেড কালারের অ্যারো যেগুলো রয়েছে, এগুলো হচ্ছে একটা বিট অফিস। এই জায়গাগুলোতে এক একটা করে, যেমন আমরা এখানে সুধন্যখালি বিট, এইরকম একটা বিট অফিস। ঠিক। তো যাই হোক, এখন আমরা যে বন্যপ্রাণী দেখার সম্ভাবনা, ল্যান্ডে সাফারি হয় না। আচ্ছা, কার সাফারি হয় না, অ্যানিমাল সাফারিও হয় না, অনলি ফর বোট সাফারি। বোট যখন নদী থেকে যাচ্ছে, কোনো একটা অ্যানিমাল সুইমিং করে আইল্যান্ড চেঞ্জ করার জন্য এসে গেল, তবেই দেখতে হবে। ঠিক, যদি এখানে ল্যান্ডে নামতে দিত তাহলে হয়তো খুব ভালো, কিন্তু সেটা হয় না। এই জন্য সুন্দরবনে বন্যপ্রাণী সাইটে দেখা অনেক কম। আর তবে দেখা যায়, আমরা বনটাকে এনজয় করতে পারি। দেখা যায়, কারণ কি একটা বাঘ বলি, একটা বাঘ বাচ্চা দেওয়ার জন্য একটা সেফ জায়গা চায়, খাবার। একটা বাঘ তারা 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত করে তারা তাদের এরিয়া বানায়। ঠিক। তো শিকার ধরার জন্য ওরা অল টাইম জঙ্গলের মধ্যে মুভ করে। ঠিক। এই মুভ করতে করতে ধারে চলালে দিকে সুধন্যখালি থেকে বেরিয়ে আমরা চটপট লাইন দিয়ে বোটে উঠে পড়লাম, কারণ আমাদের পরের গন্তব্য দোবাঁকি, যেটা এখান থেকে প্রায় 3 ঘন্টা ডিস্টেন্স। সুন্দরবনে হচ্ছে কুমিরের সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, কেন কি? মেনলি কুমিরের হচ্ছে মেল ফিমেল হওয়াটা টেম্পারেচারের উপরে ডিপেন্ড করে। যখন অ্যাভারেজ টেম্পারেচার 27 ডিগ্রির বেশি হয়ে যায় তখন ছেলে কুমির বেশি হবে, যখন 27 ডিগ্রি কম হবে তখন মেয়ে কুমির বেশি হবে। তো গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ছেলে কুমির বেশি হচ্ছে। আর্টিফিশিয়াল একটা বাসা বানিয়ে 18টা ডিমকে সেখানে রাখা হয়েছে। 14টা ছেলে কুমির হয়েছে, 4টি মেয়ে কুমির হয়েছে। ঘোরাঘুরি করে বেশ খিদে পেয়ে গেছে, আর দেখলাম অলরেডি আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়ে গেছে। সুন্দরবনে এই ইলিশ উৎসবে দুর্দান্ত সব সুস্বাদু পদ থাকছে, যেমন আজকের লাঞ্চে আমাদের জন্য থাকছে দই ইলিশ এবং তার সঙ্গে ইলিশ পাতুরি। ইলিশের নানান সুস্বাদু আইটেম আমরা চেখে দেখব এই গোটা ট্যুরে। আমরা সবাই একসঙ্গে এসেছি
এবং এই 2-3 দিনের ট্যুরে আমরা কিন্তু একটা গোটা ফ্যামিলির মতো হয়ে যায় ব্যাপারটা। তো জেঠিমা কেমন লাগলো এখনো অবধি যতটা যা খেলেন, বা পুরো ট্যুরটা, পুরো এক্সপিরিয়েন্স কেমন? ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা। আর দাদা কেমন? খুব ভালো। এটা কি ফার্স্ট টাইম নাকি এর আগে? আমার ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম, আমারও ফার্স্ট টাইম। বেশ ভালো লাগছে। আর সবচেয়ে বড় কথা পরিবেশটা, মানে কি খাচ্ছি, আরেকবার গেছে তো কি খাচ্ছি, তার থেকে বড় কথা এই পরিবেশটা কিন্তু অসাধারণ, এবং সবাই মিলে যে একসঙ্গে আনন্দ করছি, আমার মনে হয় এটা প্রাইসলেস। এটা খেতে খেতে আমার বিকেল 6টা হয়ে যাবে, সন্ধ্যা 6টা হয়ে যাবে। বল কেমন খাচ্ছিস, কেমন ঘুরছিস? এই মুহূর্তে আমরা চলে এসেছি দোবাকিতে। আজকে সুন্দরবন ট্যুর। ন্যাচারালি এই সুন্দরবন ট্যুর যেটা 2 রাত্রি 3 দিন হয়, বাট বলতে গেলে একদিনই সুন্দরবন ট্যুরটা ভালো করে। এই দোবাকির সব থেকে বড় আকর্ষণ হলো এর ক্যানোপি ওয়াক, অর্থাৎ জাল দিয়ে ঘেরা এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটবো। আর যেহেতু এটা অভয়ারণ্য, তাই দুপাশে কিন্তু খোলা থাকছে, অর্থাৎ এই যে ম্যানগ্রোভ ফরেস্ট দুপাশেই দেখা যাবে। আর যদি কপালে থাকে তাহলে পশু পাখির দর্শন মিলতে পারে দি রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের অন্যতম গর্ব। এছাড়াও চিতল হরিণ, কুমির, বানর এগুলো তো আছেই। কারণ যেহেতু অভয়ারণ্য, তাই সবাই ছাড়া অবস্থায় আছে। যে কোনো মুহূর্তে যে কেউ চলে আসতে পারে আমাদের সামনে, যদি কপালে থাকে। আমরা যে এই ক্যানোপি ওয়াকের মধ্যে দাঁড়িয়েছি, এখানে চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট, নিউম্যাটোফোরগুলো অর্থাৎ শ্বাসমূলগুলো উপরের দিকে উঠে আছে। আর এখন একটু ভাটা, যার জন্য এই জায়গাগুলো পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এই ধরনের যে উদ্ভিদগুলো, সেটা কিভাবে তাদের জীবনযাপনটা হয়। এখানে আসলে আমরা এগুলো ঘুরে দেখতে পারবো। আমাদের যে গাইড দাদা আছেন অত্যন্ত ভালো, খুব ভালো করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। একটু আগেই আমরা প্রায় 5টা-7টা নদী যেখান দিয়ে আমরা এলাম, বিরাট বড় একটা নদী, আর অসম্ভব ঢেউ হচ্ছিল। সেই ফুটেজটা নিশ্চয়ই একটু পরেই দেখাবো। আর দোবাকিতে আসলে যেটা ভালো লাগবে সেটা হলো এই যে নেচারটা। যদি সত্যি কেউ নেচার ভালোবাসে, একদম শান্ত নিস্তব্ধ একটা জায়গা। ট্যুরিস্ট এই সময়টা হয়তো বেশি, বাট একটু অফ সিজনে এলে এখানে তেমন কেউ আসে না। দারুণ একটা জায়গা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে দোবাকিতে, যেরকম সুধন্যকারীতে আমরা দেখেছিলাম। আর ওখানকার মতো এখানেও এই হলো মিষ্টি জলের একটা পুকুর। এগুলোর ব্যবস্থা সেই জন্যই রাখা, কারণ এখানে ম্যাক্সিমামই লবণাক্ত জল, যাতে পশু পাখিরা এই জলটা খেয়ে জীবন ধারণ করতে পারে, তার জন্যই এই পুকুরগুলোকে রাখা হয়েছে। চারিদিকে যেদিকেই চোখ যায় ম্যানগ্রোভ ফরেস্ট। আর এই হলো সেই ওয়াকটা, ক্যানোপি ওয়াক বলছে ওরা। আমাদের সুন্দরবন ট্যুর এখানেই শেষ। তবে খাওয়া দাওয়া শেষ নয়, কারণ রাতে এবং কালকে দুপুরবেলাতেও দারুণ সব সুস্বাদু পথ থাকবে। তবে যে ভ্রমণটা, যে ট্যুরটা যেটা করতে আমার মন চায়, সেই ট্যুরটা এখানেই শেষ আমার মতে। এই মুহূর্তে আমরা যে জায়গায় আছি এর ঠিক কাছাকাছি আছে দোবাকি, আর একদম মোহনাতে আছি। এখানে 7খানা নদী এসে মিশেছে, বিরাট বড় নদী আর অসম্ভব ঢেউ। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হয়েছে এই জায়গাতে এসে। দারুণ জোরে হাওয়া দিচ্ছিল আর সেরকম ঢেউ। অ্যাডভেঞ্চারাস ট্যুর এইটা সুন্দরবন, তার মধ্যে সব থেকে অ্যাডভেঞ্চারাস মনে হয়েছে আমার এই জায়গাতে এসে। আমি বহু ট্যুর করি, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কতটা ছোটাছুটি করতে ভালোবাসি, প্রচুর জায়গাগুলোকে এক্সপ্লোর করতে ভালোবাসি। সুন্দরবন আমার দারুণ লেগেছে, তবে এখানে ওই এক্সপ্লোর করার জায়গাটা কম, শুধুমাত্র চোখে দেখা। মানে আমি যেমন ছুটে যাই যে কোনো জিনিস দেখলে, পাহাড়ে ওঠা কিংবা ঝর্ণায় ঝাঁপিয়ে পড়া, সেই সুযোগটা এখানে কম। তবে ওভারঅল আমার বেশ ভালো লেগেছে। আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর কার কার প্ল্যান আছে এই ইলিশ উৎসবে যাওয়ার। যদি গিয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা, আর যদি মনে হয় যে এরপরে যাবেন তাহলে ঘুরে এসে নিশ্চয়ই জানাবেন, বা জানান না কবে আপনারা প্ল্যান করছেন সপরিবারে সুন্দরবন যাওয়ার।